হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 27 এপ্রিল 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। আজকের এই পর্বে আমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেখেছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষার জন্য। আপকামিং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে, তার জন্য প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর ক্লাসটা যারা প্র্যাকটিস করছো তাদের প্রিপারেশন আশা করব ভালো হচ্ছে, এবং আমি তোমাদের সাথে এরকম ক্লাস দিয়ে যাব, তোমরা প্রতিদিন ক্লাসগুলো দেখতে থাকবে। চলো শুরু করি আজকের আমাদের পর্ব। সরাসরি প্রশ্ন উত্তরে যাব। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে। এখানে আমরা বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন তোমার হচ্ছে পরীক্ষার জন্য অন্যান্য বিভিন্ন ধরনের যে ব্যাচ ইত্যাদি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই যারা এখনো ডাউনলোড করোনি ডাউনলোড করো এবং এখনই তোমার নিজের নাম সেখানে এনরোল করো। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি কাকে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? নীতি আয়োগ আমাদের ভারতবর্ষের ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে থাকে নীতি আয়োগ। এই নীতি আয়োগ এর নতুন ভাইস চেয়ারম্যান কে হয়েছেন? নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন অশোক কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী অ্যাপয়েন্টেড নীতি আয়োগ ভাইস চেয়ারপারসন। এর আগে নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন সুমন বেরি। সুমন বেরির জায়গাতে সম্প্রতি অশোক কুমার লাহিড়ীকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নীতি আয়োগ আমরা জানি এটা স্থাপিত হয়েছিল 2015 সালে, যেটা ডিয়ার স্টুডেন্টস একটা আমাদের ভারতবর্ষের পরিকল্পনা কমিশন বলে কমিশন ছিল, তার পরিবর্তে কাজ করছে বর্তমানে ভারতে। তো 2015 সাল থেকে নীতি আয়োগটা আছে, আর সম্প্রতি অশোক কুমার লাহিড়ী তার চেয়ারপারসন হয়েছেন। চলো পরের প্রশ্ন। আরো একটা জিনিস এখান থেকে বলি, নীতি আয়োগের যিনি চেয়ারম্যান হয়ে থাকেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান। অর্থাৎ যিনি ডিয়ার স্টুডেন্ট ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকেন তিনি নীতি আয়োগের চেয়ারম্যানটা হন। তো নরেন্দ্র মোদী আমরা বলতে পারি নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান, আর ভাইস চেয়ারম্যানকে তিনি কিন্তু অ্যাপয়েন্ট করেছেন সম্প্রতিকালে। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়ল কোন দল? 265 রান। তো সম্প্রতি আইপিএল খেলা চলছে, যে এই সিজন 19তম আইপিএল এর সিজন, এখানে বেশ কয়েকটা রেকর্ড তৈরি হয়েছে। আগেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট রান চেস, মানে কোনো একটা দল রান তাড়া করতে নেমে, রান চেস করতে নেমে সেই রানটা তুলেছে। কত রান? 265 রান তারা কিন্তু করেছে, বা তার সেই রানটাকে তারা কিন্তু তাড়া করে তুলেছে। সেই দলটার নাম হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস হোল্ড দ্য রেকর্ডস ফর দ্য হাইয়েস্ট সাকসেসফুল রান চেস। অর্থাৎ এর আগে আইপিএল এ যদি আমরা দেখি, পাঞ্জাব কিংস কিন্তু আগেও এই রেকর্ডটা করে রেখেছিল। তো নিজের রেকর্ড নিজেরাই ভেঙেছে। In IPL history, having hunted down 265 runs against Delhi Capitals in April 2026 2026 সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে, বা দিল্লি ক্যাপিটালস যে ক্রিকেট টিম আছে তারা প্রথম ইনিংসে ব্যাট করে 264 রান করে, 265 তারা ডেয়ারি স্টুডেন্টস টার্গেট দেয়, এবং সেই 265 রান টার্গেট সেটা কিন্তু মাত্র 18 ওভার 5 বলে তুলেছে দিল্লি পাঞ্জাব কিংস। এরপরে যদি আমরা দেখি আইপিএল এর ইতিহাসে হাইয়েস্ট 5টা রান চেস, পাঞ্জাব কিংস তারা 264 রান চেস করেছে, 265 রান তাদের টার্গেট ছিল, সেটা তারা করেছে দিল্লির বিপক্ষে 2026-এ। পাঞ্জাব কিংস 262 রান একবার করেছিল কেকেআর এর বিরুদ্ধে, সেটা হচ্ছে 2024-এ। এসআরএইচ 247 রান রেকর্ড মানে চেস করে 2025 সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই। আর আবার যদি আমরা দেখি রাজস্থান রয়্যালস 229 রান চেস করেছিল ডেয়ারি স্টুডেন্টস, সেটা এসআরএইচ চেস করেছিল রাজস্থানের বিপক্ষে, মাফ করবে। আর আরসিবি 230 রান চেস করেছিল 2025-এ এলএসজির বিপক্ষে। তো এই হচ্ছে ডেয়ারি স্টুডেন্টস গুরুত্বপূর্ণ কয়েকটা 5টা টপ সাকসেসফুল রান চেস, সেটা লিস্ট দেওয়া হলো। পাঞ্জাব কিন্তু দুবার এই কৃতিত্বটা করেছে, 260-এর উপরে রান তারা চেস করেছে। চলো এর পরবর্তী প্রশ্ন, 2026 সালের
এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই কোন পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতিকালে কোন পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, পেটিএম পেমেন্ট ব্যাংকস, এয়ারটেল পেমেন্ট ব্যাংকস, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস এবং ফিনো পেমেন্ট ব্যাংকস। সঠিক উত্তর হবে পেটিএম পেমেন্ট ব্যাংকস। পেটিএম একটা সময় আমরা খুব ইউজ করতাম, এখনো ইউজ করা হয়, কিন্তু পেটিএম এর একটা পেমেন্ট ব্যাংক ছিল, সেই পেমেন্ট ব্যাংকসের লাইসেন্স সম্প্রতি বাতিল করেছে। আরবিআই ক্যান্সেলস ব্যাংকিং লাইসেন্স অফ পেটিএম পেমেন্ট ব্যাংকস। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি প্রয়াত গুরবক্স সিং গ্রেওয়াল কোন খেলার সাথে যুক্ত ছিলেন? গুরবক্স সিং গ্রেওয়াল তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং তিনি যে খেলার সাথে যুক্ত ছিলেন সেটি হলো হকি। গুরবক্স সিং গ্রেওয়াল member of bronze medal winning Indian hockey team at Mexico 1968 Olympics dies। তো বলা হচ্ছে 1968 সালে মেক্সিকো সিটিতে একটা অলিম্পিক গেমস হয়েছিল, সেখানে আমাদের ভারতীয় হকি দল ব্রোঞ্জ মেডেল জিতেছিল। আর সেই ভারতীয় হকি দলের একজন টিম মেম্বার ছিলেন, একজন সদস্য ছিলেন এই গুরবক্স সিং, এবং তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু নবজাতকদের ম্যালেরিয়া চিকিৎসার জন্য কোন ওষুধটিকে অনুমোদন দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অ্যাট্রেমিথার লুমফ্যান্ট্রিন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু pre-qualified artemether lumefantrine as the first malaria treatment especially formulated for newborns and infants weights under 5 kg। তো যে সমস্ত শিশুদের ওজন 5 কেজির কম এবং নবজাতক শিশু, তাদের জন্য প্রথম প্রথম ম্যালেরিয়ার চিকিৎসা বা ম্যালেরিয়া চিকিৎসার একটা ডেয়ারি স্টুডেন্টস ঔষধ হিসাবে সম্প্রতিকালে এই অ্যাট্রেমিথার লুমফ্যান্ট্রিনকে অনুমোদন দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব মেধা সম্পদ দিবস বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালিত হয়? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে প্রতি বছরে পালিত হয়ে থাকে 26শে এপ্রিল। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন এপ্রিল 26। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন আছে, যেটাকে আমরা WIPO বলে থাকি। এটা একটা অর্গানাইজেশন এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967 1967 সালে এটা ডিয়ার স্টুডেন্টস প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স অবস্থিত আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। অলরাইট, নেক্সট কোশ্চেন, আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে বা প্রথম ব্যাটসম্যান হিসাবে 800টি 4 বা বাউন্ডারি মারার মাইল ফলক স্পর্শ করেছে কে? আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি যিনি 4 মারার রেকর্ড গড়ে রেখেছেন তিনি হলেন বিরাট কোহলি। সম্প্রতিকালে তিনি ডিয়ার স্টুডেন্টস এই রেকর্ডটি গড়েছেন। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা পরবর্তী প্রশ্নে আসবো। বিরাট কোহলি স্ক্রিপ্টেড হিস্ট্রি, বিরাট কোহলি একটা ইতিহাস রচনা করেছেন as he become the first batter in the Indian Premier League to hit 800 fours। 800টা তিনি 4 মেরেছেন। আর আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি 6 কার আছে, তাকে আমরা 6 মেশিন বলে থাকি। কমেন্ট বক্সে জানাবে তো দেখি কে আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি 6 মারা রেকর্ড গড়ে রেখেছে। নেক্সট প্রশ্ন,
কোন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম নামাস্তে বলে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে? একটা প্রকল্প নাম হচ্ছে নামাস্তে, ফুল ফর্ম ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। এই প্রকল্পটি বাস্তবায়িত হয় কোন মন্ত্রকের অধীনে? সম্প্রতিকালে একটা ডেড স্টুডেন্টস প্রেস রিলিজ বার করা হয়েছে সেই মন্ত্রকের পক্ষ থেকে, এবং তারা দাবি করেছে যে তারা খুব বড় একটা মাইল ফলক অর্জন করেছে। তো সেই নমস্তে প্রকল্প যারা খুব বড় একটা মাইল ফলক অর্জন করেছে, সেই জন্য আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে সেই প্রশ্নটা নিয়ে এসেছি। সেটা কোন মন্ত্রক? অ্যান্সার হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক। বলা হচ্ছে নমস্তে স্কিম অ্যাচিভস মাইলস্টোন ইন অ্যাডভান্সিং ডিগনিটি অ্যান্ড সেফটি ফর স্যানিটেশন ওয়ার্কার্স। যারা স্যানিটেশন ওয়ার্কার্স, পরিচ্ছন্ন কর্মী, শহরে ম্যানহোলের বিভিন্ন জিনিস পরিচ্ছন্ন করে থাকে, ড্রেন পরিচ্ছন্ন করে থাকে, তাদের নিরাপত্তা, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা প্রদান করার জন্য ডেড স্টুডেন্টস এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছিল। 2023 সালে এটা লঞ্চ হয়। এবং এই প্রকল্পটি সম্প্রতিকালে ডেড স্টুডেন্টস খুব বড় মাইল ফলক অর্জন করেছে। নেক্সট, 2026 সালের এপ্রিলে ভারতের কোন শহরে লিঙ্গীয় অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনেস্কোর চেয়ার চালু করা হয়েছে? ডেড স্টুডেন্টস, চেয়ার বলতে এখানে ইউনেস্কোর চেয়ার মানে হচ্ছে একটা ইউনেস্কোর ব্রাঞ্চ বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? চেয়ার মিনস, তো এখানে ইউনেস্কোর চেয়ার বা কোনো একটা ইউনেস্কোর কোনো চেম্বার্স বা ইউনেস্কোর কোনো একটা, আমরা বলতে পারি কি বলা হয় ওটাকে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান টাইপের, ঠিক আছে, কোনো একটা ব্রাঞ্চ টাইপের চালু করেছে সম্প্রতি। কারা চালু করেছে? ইউনেস্কো চালু করেছে। কি জন্য? লিঙ্গীয় অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়নের জন্য। কোথায় করা হয়েছে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক্ষেত্রে মহারাষ্ট্রের পুনেতে। In April 2026, the UNESCO Chair on Gender Inclusion and Skill Development has launched in Pune, India. Next questions. ভারতে উন্নত মানচিত্র পরিষেবা প্রদানের জন্য সম্প্রতি টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যেটা আমাদের ভারতবর্ষের একটা তথ্য প্রযুক্তি কোম্পানি, ভারতের সবথেকে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি, সেই টিসিএস কোন বিদেশি প্রযুক্তি সংস্থার সাথে মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ডেয়ার স্টুডেন্টস নেভার, NAVER বলে এই কোম্পানিটা। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি, নেভার কর্পোরেশন অ্যান্ড টিসিএস সাইন মৌ টু কোলাবরেট অন ম্যাপ সার্ভিস ইন ইন্ডিয়া। ভারতে মানচিত্র উন্নয়ন পরিষেবার জন্য বা মানচিত্রকে আরো উন্নত করার জন্য, সেই পরিষেবা প্রদান করার জন্য এরা দুজনে সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে। দ্যাটস ইট আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এবারে আমরা কিছু জিকে প্রশ্ন দেখি। আজকে বেশি হার্ড জিকে আমি করব না, আজকে অল্প কয়েকটা ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন হবে, বেশি হার্ড কোশ্চেন্স নয়, বাট প্র্যাকটিস দারুণ হবে, এটা আমি বলতে পারি। চলো প্রথম প্রশ্ন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা LIC প্রতিষ্ঠিত হয় কোন সালে? ভারতের ভারতের সরকারি একটা, বলতে পারি আমরা, বীমা সংস্থা LIC, সব থেকে বড় বীমা সংস্থা, সেই বীমা সংস্থা LIC কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। LIC সদর দপ্তরটা লিখে রাখতে পারো, সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত আছে। নেক্সট কোশ্চেন ইজ, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? সঠিক উত্তর কি হবে? সকলোত্তর পথনাথ উপাধিটি কার ছিল? অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধনের উপাধি। এছাড়া হর্ষের আর কি উপাধি ছিল? হর্ষবর্ধন এর আর কি উপাধি ছিল?
শিলাদিত্য কার উপাধি? শিলাদিত্যও কিন্তু তার উপাধি। অলরাইট, নেক্সট কোশ্চেন্সে আসি আমরা। গতীয় ঘর্ষণের মান স্থির ঘর্ষণের তুলনায় সমান, কম, বেশি নাকি সমান অথবা বেশি? কি উত্তর হবে? গতীয় ঘর্ষণ আর স্থিত ঘর্ষণ, কোনো একটা জায়গাতে কোনো পণ্য তুমি রেখে দিয়েছো, তো সেইটার ঘর্ষণ বেশি হবে নাকি একটা গতিশীল বস্তুর ঘর্ষণ বেশি হবে? অ্যান্সার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, গতীয় ঘর্ষণের মান স্থিতি ঘর্ষণের তুলনায় কম হয়ে থাকে। কারণ একটা গতিশীল বস্তু একবার গতিশীল হয়ে গেলে সেটা কিন্তু আমরা দেখব তার ঘর্ষণের মান কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু স্থিতি ঘর্ষণ সেটা বেশি থাকে। একটা স্থির বস্তুর ঘর্ষণ বেশি হবে, সেটাকে চলমান করতে কিন্তু আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। সো এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে। নেক্সট, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ শাসন চালু করে বা পুলিশ ব্যবস্থা চালু করে? ভারতে পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন যিনি, তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। ব্যাংকিং ব্যবস্থার সাথে পিসিএ শব্দটির পূর্ণ রূপ কি? পাবলিক কারেকশন অ্যাকশন, প্রম্পট কারেক্টিভ এজেন্সি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, প্রম্পট কাস্টমার অ্যাকাউন্ট, priority customer account. So what is the right answer for this question? Right answer is option C, prompt corrective action is the full form of PCA. চলো দেখি পিসি এর পূর্ণরূপ হলো প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা পিসি হলো এমন একটি ব্যবস্থা যা আরবিআই আর্থিক সংকটের লক্ষণ প্রদর্শনকারী ব্যাংকগুলোর উপর আরোপ করে থাকে। নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোকে অনিরাপদ বলে গণ্য করে যদি তারা নির্দিষ্ট কিছু আর্থিক মেট্রিক বা প্যারামিটারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়। অর্থাৎ যে ব্যাংকগুলো ডুবে যাচ্ছে, যে ব্যাংকগুলো একদমই নষ্ট, মানে যে ব্যাংকগুলো বলতে গেলে ব্যাংকগুলো নিরাপদ নেই, ব্যাংকগুলো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, সংকটের আর্থিক দেউলিয়া হয়ে যেতে পারে, এমন ব্যাংকের জন্য এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়। বুঝেছো? এরপরেরটা কে নিয়েই থাকে? আরবিআই। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল হয়? রক্ত লাল মানে তাতে হিমোগ্লোবিন থাকবে, তাই তো? তো বলো কার রক্ত লাল হয় এর ভিতরে? সঠিক উত্তর কি হবে? কেঁচোর রক্ত লাল হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অনাক্রমতা তত্ত্ব অনুসারে ড্যাশের কোষগুলির ক্ষতি বা ধ্বংসের ফলে অনাক্রমতা হ্রাস পায়। অনাক্রমতা মানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বোঝাচ্ছে, তাই তো? যার ফলে দেহের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তো অনাক্রমতা যদি আমাদের হ্রাস পায় তাহলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে? সেটা হ্রাস পাবে। এবং ডিয়ার স্টুডেন্ট, যার ফলে আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধের প্রকোপ, রোগের প্রকোপটা বেড়ে যাবে। তো সেটা হচ্ছে রাইট অ্যান্সার, থাইমাস হবে। থাইমাসের কোষগুলো ক্ষতি হলে আমাদের দেহের রোগ বৃদ্ধি হতে পারে, কারণ রোগ প্রতিরোধ করার কোনো কিন্তু শিল্ড আমরা আর পাচ্ছি না। কোনটি পরভোজী উদ্ভিদ? বলো এর ভিতরে কোনটা পরভোজী একটি উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তর হবে এই কোশ্চেন্সের মিউকর, অপশন ডি।
পরভোজী উদ্ভিদ হলো এমন একটি উদ্ভিদ যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য অন্য কোনো জীবিত উদ্ভিদের বা কোনো একটা প্রাণীর উপর পুষ্টির উপর নির্ভর করে। এদের বিশেষ অঙ্গ হাস্টোরিয়াম থাকে, যা পোষক উদ্ভিদের কাণ্ড বা মূলে ঢুকে জল ও খনিজ উপাদান শোষণ করে। তাকে আমরা সাধারণত বলি পরভোজী। তো পরভোজী হচ্ছে এখানে মিউকর। পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ বেশি পাওয়া যায়? হুগলি জেলা, হাওড়া জেলা, বাঁকুড়া জেলা এবং মালদা জেলা। শাল গাছের বন, শাল কি গাছ? এটা হচ্ছে একটা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে শাল। তো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ শাল গাছ। তো সেই শাল গাছ আমরা পাই বাঁকুড়া জেলায় খুব বেশি পরিমাণে। অপশন সি রাইট অ্যান্সার। ক্রিপস মিশনের নেতৃত্বে কে ছিলেন? ক্রিপস মিশন, এই মিশন আমাদের ভারতে আসে কবে জানো? ক্রিপস মিশন ভারতে আসে কত সালে? ক্রিপস মিশন এর নেতৃত্বে ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস। আর ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালের দিকে ভারতে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখি। কমলা লেবুর শহর নামে পরিচিত কোনটি? বাড়ির কাজ দেওয়া থাকবে, কমেন্ট বক্সে জানাবে এটার উত্তর। এফএ কাপ প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত? এফএ কাপ ইংল্যান্ডে খেলা হয়। ইংল্যান্ডে খেলা হয়ে থাকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং ডেরি স্টুডেন্টস। এইগুলো হচ্ছে এক একটা ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে? অপশন বি রাইট অ্যান্সার। একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো কোনটি? বিরল তেজস্ক্রিয় গ্যাস অ্যান্সার হচ্ছে রেডন। এটা নোবেল গ্যাসের মধ্যেও পড়ে কিন্তু। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? কে করেছিলেন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলের ব্যবহার? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলের ব্যবহার যিনি করেছিলেন তিনি হচ্ছেন বাবর। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কানপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তরপ্রদেশের কানপুর। কানপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? বলো। সঠিক উত্তর হচ্ছে চর্ম শিল্পের জন্য বিখ্যাত কানপুর, চামড়া শিল্পের জন্য। এছাড়া বস্ত্র শিল্পের জন্যও কিন্তু বিখ্যাত হচ্ছে কানপুর। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টারও বলা হয়। ইউপিএসসির ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর ক্ষমতা কার্যাবলী বর্ণিত হয়েছে 320 ধারাতে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন বা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস দ্বারা প্রবর্তিত হয় এটি। ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? সাধারণত ব্যাকটেরিয়াদের দেহে ক্রোমোজোম কতগুলি থাকে? সঠিক উত্তর হচ্ছে একটা ক্রোমোজোম থাকে সাধারণত। ডোলড্রামস এর অর্থ হলো কি?
ভূগোলে তোমরা এই ভাষাটা শুনেছো, ডোলড্রামস বলতে কি বোঝায়? এটাকে ITCZও বলা হয়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন আমরা বলি এটাকে। তো এই যে ডোলড্রামস, এটা একটা শান্ত জলবায়ু অঞ্চলকে বোঝায়। অপশন সি রাইট অ্যান্সার। বাংলার আকবর নামে নিচের কোন শাসক পরিচিত ছিলেন? বাংলার আকবর ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। অপশন এ রাইট অ্যান্সার। সংবিধান সভার সভাপতি কে ছিলেন, অর্থাৎ গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদে স্থায়ী সভাপতির কথা বলা হচ্ছে। স্থায়ী সভাপতি যিনি ছিলেন গণপরিষদের, তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পর্ব। আশা করব আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাদের অনেক 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 হেল্প করবে আপকামিং পরীক্ষার প্রিপারেশনের জন্য। সো চলো, এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের সেশনটি ভালো লাগলে প্রতিদিন একটু শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের জন্য এরকম ক্লাস আমি প্রতিনিয়ত নিয়ে আসবো, তো প্রতিনিয়ত লাইভে যুক্ত হতে হবে, সাবস্ক্রাইব করতে হবে দা ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের যদি সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো করতে চাও অবশ্যই ফলো করতে পারো। এতক্ষণ ছিলাম আমি তোমাদের সাথে আরাবুল রহমান। ভালো থাকবে, টাটা, বাই।